দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। পুরো খবর। গণমাধ্যমকে হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা তৈরি করবে, ভীতির সঞ্চার করবে এ খাতের পেশাদার কর্মীদের মনে। বিশেষত রাজনৈতিক দলের পক্ষ হয়ে গণমাধ্যমকে হুমকি দেয়া রীতিমতো অশোভনীয় কাজ। বসুন্ধরা মিডিয়াকে উদ্দেশ্য করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রকাশ্যে হুমকির সমালোচনায় এমন মন্তব্য করেছেন সাংবাদিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মত, দেশে গণতন্ত্র উত্তরণের যে সন্ধিক্ষণ চলছে সেখানে গণমাধ্যমকে সাথে না রাখলে তরুণ রাজনীতিকরা নিজেরাই হারাবেন জনগণের আস্থা। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। এমন আতঙ্ক জাগানিয়া উচ্চারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর। এখানেই থেমে থাকেননি তিনি। সামাজিক মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ার পর কমেন্ট সেকশনে নিজ অ্যাকাউন্ট থেকে লিখিত স্বীকৃতিও দিয়েছেন আগস্ট আন্দোলনের এই তরুণ নেতা। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তির আয়োজনে রোববার রাতে রাজশাহীতে হাসনাতের এমন বক্তব্যের বিপক্ষে দৃপ্ত উচ্চারণ এসেছে পেশাদার সাংবাদিকদের কণ্ঠ থেকে। এই যে ঢালাওভাবে সাংবাদিকদের হুমকি দেওয়া, আমি মনে করি এটি ঠিক নয়, এবং যারা এই হুমকি দেন অবশ্যই এই বিষয়টি তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত যে সাংবাদিকরা যদি হুমকির সম্মুখীন হয় তাহলে আসলে স্বাধীন সাংবাদিকতা বলতে কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, নির্দিষ্ট গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হুমকি দেয়া অত্যন্ত অশোভন। আমাদের 5ই আগস্টের আগ পর্যন্ত একরকম বাস্তবতায় আমরা ছিলাম। তখন অনেক মানুষ কথা বলতে পারে নাই নিজের মতো করে স্বাধীনভাবে। আমরা অনেক বুদ্ধিজীবীকেও দেখেছি কথা না বলতে, নিশ্চুপ ছিলেন, যাদের কথা বলার কথা ছিল, দায়বদ্ধতার জায়গা থেকে কথা বলার কথা ছিল। রাজনীতিবিদরা কথা বলতে পারেন নাই, আমলারা কথা বলতে পারেন নাই, কেউই পারে নাই, অর্থাৎ কেউই তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে নাই, কেবল মিডিয়া না। এখন আপনি কেবলই মিডিয়াকে টার্গেট করা, এটা আমার মনে হয় অনুচিত। ওপেনলি হুমকি দেয়া কোনো একটা মিডিয়াকে, কোনো একটা মিডিয়া হাউসকে টার্গেট করে, এটা কিন্তু অশুভ লক্ষণ, এবং আমি মনে করি এক ধরনের যে কনসার্নের বিষয় এটা। আর এই লেখক ও কলামিস্টের মতে ঢালাওভাবে গণমাধ্যমকে হুমকি প্রদান স্বাধীন সাংবাদিকতার পথে বাধা। সংবাদপত্রকে তার সুষ্ঠু পথে, স্বাভাবিক পথে চলতে দেওয়া উচিত। কোনো রকম হুমকি বা ধমক দিয়ে তার চলার পথকে কণ্টকাকীর্ণ করে তোলা নিঃসন্দেহে ভালো কাজ নয়। সংবাদপত্রের স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। বিশিষ্টজনরা মনে করেন, জনকল্যাণের দায়িত্ব নেওয়া রাজনীতিবিদদের বক্তব্যে পরিণত এবং পরিমিতি, এই দুই বোধের উপস্থিতি অত্যন্ত জরুরি। রাজনীতিবিদ হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা, এবং জনকল্যাণ নিশ্চিত করতে গিয়ে তারা বস্তুনিষ্ঠতা, সত্য এবং নিরপেক্ষতার যে পথ, সেই পথ থেকে তারা বিচ্যুত হবেন না। ভিন্ন মতের হলেই তাকে ঘৃণা করতে হবে, অথবা তাকে একেবারে মুছে ফেলতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে, বিষয়টা মোটেই এরকম না। এদিকে গণমাধ্যমের উপর এমন অযাচিত হস্তক্ষেপ ও হুমকি প্রদানের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএফইউজে ও ডিইউজে। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, এই নেতার বক্তব্যে তারা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন। একই ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় প্রেস ক্লাবও। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনাকে স্বাগত নিউজ 24 সংবাদে। জি, প্রথমে আপনার কাছে জানতে চাই, গণমাধ্যমের উপর এমন হুমকিকে একজন আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এটা একটা মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 39 যেটা, সেখানে কিন্তু সংবাদ মাধ্যম, সংবাদপত্র, তার মধ্যে আপনার মুদ্রিত, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যেটা বা অনলাইন মিডিয়া আমরা যেটাকে মনে করি, সেটাও কিন্তু আপনার ইনক্লুডেড আছে, অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ অবাধ সংবাদ সংগ্রহ করা, সংবাদের যে যাত্রা প্রবাহ কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া প্রকাশ করা, প্রচার করা, এটাই হচ্ছে সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা।
সাংবাদিক তার দায়িত্ব পালন করবেন, কিন্তু তিনি কোন মিডিয়া হাউস বা কোথায় আপনার অবস্থান, ওনার অফিস, সেটা বিচার্য বিষয় নয়। এই সোর্স অফ পাওয়ারটা এসে বাংলাদেশের সংবিধান থেকে, সেটা বসুন্ধরা থেকেও আসেনি, চ্যানেল 24 থেকেও আসেনি, কিংবা RTV থেকেও আসেনি, কিংবা NTV থেকেও আসেনি। কিন্তু আমাদের কিন্তু মনে রাখা উচিত, এই সংবাদ মাধ্যমগুলোতে আপনার বিগত স্বৈরাচারের সময় নিপীড়ন নির্যাতনের জাঁতাকলে পিষ্ট ছিলেন এমন সাংবাদিকরা জয়েন করেছেন 5ই আগস্টের পরবর্তীতে। কিন্তু এ সময়ে এসে যদি জুলাই আগস্ট 2024-এর পর, অন্তত 1 বছর পর আপনার যখন কেউ কথা বলেন যে এই সংবাদ মাধ্যম বা এই হাউসের বিরুদ্ধে, তাহলে এটা আমাদেরকে অতীতের স্বৈরাচারের পদধ্বনির যে একটা আওয়াজ পাওয়া যায় সেটাকে স্মরণ করিয়ে দেয়। আমি একজন নাগরিক হিসেবে, আইনজীবী হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে আতঙ্কিত। তার কারণটা দেখুন, 4টা পিলার একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, তার মধ্যে থাকে এক্সিকিউটিভ, থাকে লেজিসলেচার, থাকে জুডিশিয়ারি, থাকে এবং 4th পিলার হিসেবে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম। আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা নাই। যারা আমরা বিগত কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন অজুহাতে নির্বাচন না মানার দাবিতে, নির্বাচন পেছানোর জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, আমরা তো আন্দোলন করেছি এই সাংবাদিক বন্ধুরা সহ, যারা ফেসিস্টের সঙ্গে ছিলেন তাদের কথা ভিন্ন, কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রা এই সাংবাদিকরাও কিন্তু আমাদের সঙ্গে রাজপথে ছিলেন। আমরা তাদের কথা বলছি। তাদেরকে যখন কেউ ধমক দেন, চোখ রাঙিয়ে কথা বলেন, তখন আমরা কিন্তু উৎকণ্ঠার মধ্যে পড়ে যাই। আমরা বা হাসিনার প্রেতাত্মা দেখতে পাই। 1975 সালে বাকশাল কায়েম করা হয়েছিল। হাসিনার পিতা 4টি মাত্র সংবাদপত্র, যেটা দিয়ে সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান সাহেব এনেছিলেন, আপনার সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। আপনার জন্য কোনো কিছু পছন্দ না হয়, আপনার বাংলাদেশে প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, ICT অ্যাক্ট আছে, কিংবা আপনি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কাছে আপনি নালিশ করতে পারেন। কিন্তু কোনো সংবাদে যদি আপনি আপনার অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে বা খর্ব হয়ে থাকে কিংবা মানহানিকর হয়ে থাকে, তাহলে আইন আদালত আছে। আমরা তো আইনের শাসনের জন্য লড়াই করেছি। ফেসিস্টের তো বর্তমানে এই দেশে কোনো অবস্থা নেই। তাহলে আপনি কেন মঞ্চে দাঁড়িয়ে আপনার এই কি বলে, আপনার এই যে ভয় ভীতি দেখাচ্ছেন কিংবা আপনার থ্রেট দিচ্ছেন, ভায়োলেন্ট এটা সম্পূর্ণ, এটা তো আপনার জুলাই আগস্টের স্পিরিটের সঙ্গে যায় না। আমাদের সংবিধান স্পষ্ট করে বলে দিয়েছে যে স্বাধীনতাটা কখন কোথায় রেস্ট্রিক্টেড হতে পারে, সেটা রিজনেবল রেস্ট্রিকশন হতে পারে। কিন্তু আমরা তো এমন কোনো কিছু দেখিনি। আমি বক্তব্যটা শুনেছি, এই বক্তব্যটা কিন্তু আমাকে আতঙ্কিত করছে। আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাই, দুটো আছে। একটা আছে কি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা এক্সিকিউটিভ, সেটা অনির্বাচিত, কতকাল অনির্বাচিত থাকবে। আপনার আছে কোনটা, জুডিশিয়ারি। তাহলে দুটো দিয়ে তো রাষ্ট্র চলে না। লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথাও ওনারা বলছেন যে না, নির্বাচন হওয়া যাবে না, এটা না হলে নির্বাচন করা যাবে না। তাহলে ওনারা কেন বাধা দিচ্ছেন? একটা অঙ্গকে ওনারা অকার্যকর করে রেখেছেন। আরেকটা যেটা আছে যে সংবাদ মাধ্যম, যেটা জনগণ, সরকার, রাষ্ট্র, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সকলের জন্য কাজ করে যায়, যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করবে, যারা সমস্ত বিচ্যুতি, অন্যায়, ত্রুটিগুলো তুলে ধরবে, সেই প্রতিষ্ঠানকে যদি আপনি ভয়ভীতি দেখান, থ্রেট করেন, তাহলে তো জনগণ, যে আমি নিজেই কিন্তু এনসিপির কাছে অনেক আশাবাদী ছিলাম যে তারা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি, নতুন একটা ধারা তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিতে তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে, আমি অনেক আশা করেছিলাম। কিন্তু তাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য বা বক্তব্য আমার মাঝে হতাশা ডেকে আনে, যেটা বাংলাদেশের সকল সাধারণ নাগরিকদের মাঝেও কিন্তু আমি মনে করি যে একটা মনে দাগ কাটবে। আমরা শিহরিত হয়ে উঠি, আমরা শিওরে উঠি, আমরা আতঙ্কিত হই আমরা এই ধরনের বক্তব্য। আমার কাছে মনে হয় যেন আপনার যে ফেসিস্ট বোধহয় আবার ফেরত এসছে এদেশে। আমরা তো সেটা চাই না। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও আসলে ভয় পাচ্ছি এইসব বক্তব্যে। দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয়তাবাদী দল বিএনপি 38.76% ভোট পাবে বলে মনে করেন দেশের তরুণরা। রাজধানীতে এক সেমিনারে এমন তথ্য প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। সংস্থাটির জরিপ বলছে জামায়াত 21.45% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে যাবে, আর এনসিপি 15.84%, জাতীয় পার্টি 3.77% ভোট পাবে। এছাড়া
নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে 15.02% ভোট। গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নাগরিক অধিকার। তবে গেল 1.5 দশকে ভোট কারচুপি, ভোটাধিকার কেড়ে নেওয়া সহ নানা অভিযোগ ছিল পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। গবেষকরা বলছেন ভোটের মাঠে সমতা প্রয়োজন, কেননা এখনো 80% তরুণের রাজনীতিতে আগ্রহ নেই। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা সংস্থা সানেমের জরিপে উঠে আসে এই চিত্র। সংস্থাটির দাবি, দেশে তরুণদের উপরে করা জরিপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের 38.76% ভোট পাবে বিএনপি, 21.45% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াত, 15.84% ভোট পাবে এনসিপি, আর নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগ পেতে পারে 15.2% ভোট। ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, যারা প্রতিষ্ঠান রাজনৈতিক দল, তাদের কিন্তু এটা চিন্তা ভাবনা আমাদের নেওয়া খুব জরুরি যে তারা আসলেই তরুণদের সমস্যাগুলো তারা বুঝতে পারছেন কিনা। আমাদের যে রাজনৈতিক দলের স্বজনপ্রীতি আছে, নেপোটিজম আছে, কিংবা রাজনৈতিক সহিংসতা যে আছে, সেগুলো যদি শেষ না হয়, সেগুলোর অবসান না হয়, সেক্ষেত্রে পরিবর্তন হবে না। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, বিগত কোনো সরকারই খুব বেশি পরিবর্তন আনতে পারেনি, ফলে ভোটের প্রতি আস্থা নেই বেশিরভাগ তরুণের। গণতন্ত্র ছাড়াও কোনো ব্যবস্থা নাই, কিন্তু গণতন্ত্রের যে বিষয়টা, সেটা যে এখন যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে চর্চা আছে সেখানে নাই। সেটা পলিটিক্যাল পার্টি হোক, ডেমোক্রেসি হোক, আমাদের বাড়িতেই হোক, আমাদের শিক্ষা ব্যবস্থায় হোক, সেখানেও কিন্তু গণতন্ত্রের চর্চার ভীষণ অভাব। সেমিনারে উঠে আসে বেকারত্ব, কর্মসংস্থান ও ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার নানা দিক, যেখানে বলা হয় রাজধানী ও প্রান্তিক পর্যায়ে সমান হারে গুণগত শিক্ষার মান নেই। দেশের 1/3 তরুণ 2 বছরের বেশি সময় ধরে চাকরি খুঁজছেন বলেও জানায় সানেম। এখনো আমার কাছে মনে হয় যথেষ্ট সময় আছে সংস্কার, একদিকে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেও চর্চার যে পরিবর্তন করা, সেটা খুব গুরুত্বপূর্ণ। পুরাতন হোক, নতুন হোক, সবার জন্যই। বেকার সমস্যা দূর করতে অনিয়ম দুর্নীতি বন্ধ করা জরুরি বলে মনে করেন বক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আসছে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে যত দেরি হবে ততই পিছিয়ে যাবে বাংলাদেশ, তখন বিদেশি বিনিয়োগ কমতে থাকবে, ভেঙে পড়বে বিচার বিভাগ, পাশাপাশি কমবে জননিরাপত্তা, বাড়বে মব। সিলেটে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, সুষ্ঠু ভোট হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কেটে যাবে সব সংকট। লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ নিয়ে এক ধরনের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছিল জনমনে, কিন্তু কদিন যেতে না যেতেই সংস্কার ও বিচার ইস্যুকে কেন্দ্র করে ভোট নিয়ে আবারও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। তারপরও বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। ভোটের রাজনীতিতে বরাবরই বাড়তি গুরুত্ব বহন করে সিলেটে অবস্থিত হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত। সকালে মাজার জিয়ারত করে সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। এরপর সিলেট শহরের পাঠানটোলা এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্য। সচিবালয় থেকে শুরু করে জেলা, উপজেলা, প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বলেন, নির্বাচন বিলম্ব হলে দেশের জন্যই ক্ষতিকর। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।
সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে। মির্জা ফখরুল জানান ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি, নিশ্চিত করতে চায় সাধারণ মানুষের ভোটাধিকার। ৩১ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ, এই ৩২ দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন। আগামী নির্বাচনের সাফল্যের জন্য ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। সকলকে নিয়ে একসঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সাইফুল ইসলাম, নিউজ 24। জাতীয় নির্বাচন পেছানো নয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় জামাত, এমনটি মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার সকালে ১৯ জুলাই জাতীয় সমাবেশের প্রস্তুতি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনের আগে বিচার, প্রশাসনিক সংস্কার ও পিআর পদ্ধতির বাস্তবায়ন জরুরি। তিনি দাবি করেন, জুলাই ঘোষণাপত্রে উল্লেখিত ৭ দফা বাস্তবায়নেই তৈরি হবে সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই জনসভা সফল হবে। আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না, আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। রাজনৈতিক কারণে দেশে যেন কেউ জরুরি অবস্থা জারি করতে না পারে, সে বিষয়ে একমত সব রাজনৈতিক দল। এছাড়া উপজেলা পর্যায়ে পর্যন্ত অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে ১০ম দিনের বৈঠকে দলগুলো এই দুই বিষয়ে একমত প্রকাশ করে। উপজেলা পর্যায় পর্যন্ত অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি আইন এবং নারী প্রতিনিধিত্ব, এই ৩ এজেন্ডা নিয়ে দ্বিতীয় দফায় ১০ম দিনের মতো ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে বিচার ব্যবস্থা জনমানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে, উপজেলা পর্যায় পর্যন্ত অধস্তন আদালতের কার্যক্রম পৌঁছে দিতে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে গ্রাম পর্যায়ে যেসব সালিশি আদালত আছে সেগুলোকেও শক্তিশালী করতে প্রস্তাব দিয়েছে বামপন্থী দলগুলো। যে আদালত উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারলে মানুষের বিচার প্রাপ্তির এবং বিকেন্দ্রীকরণের সুবিধা হবে। জনগণের কষ্ট লাঘবকরণ, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য আমরা এটাকে সমর্থন করেছি। এই যে উপজেলায় যে আমরা সম্প্রসারণ করব আদালতের কথা পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী, কিন্তু সেইখানে গুরুত্ব দিয়ে যাতে করে সরকারের পক্ষ থেকে আইন সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা যায়, এইটা হবে জরুরি বিষয়। বৈঠকে আলোচনা হয় জরুরি অবস্থা জারি প্রসঙ্গে। রাজনৈতিক কারণে দেশে যেন জরুরি অবস্থা কেউ জারি করতে না পারে সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরা হয় দলগুলোর পক্ষ থেকে। যারা সরকার থাকেন তাদের রাজনৈতিক বিবেচনায়, তাদের দলীয় বিবেচনায় প্রধানত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জায়গা থেকে আমাদের এখানে এই পর্যন্ত জরুরি অবস্থাগুলো জারি করা হয়েছে। মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে, মানবাধিকারগুলোর ক্ষেত্রে কোন কোন মানবাধিকারকে অবশ্যই জরুরি অবস্থার সময়টাতেও কার্যকর রাখতে হবে, সে ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে আরো বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। রাজনৈতিক ব্যবহার করা যাবে না এই ব্যাপারে একমত, কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। তবে আলোচ্য সূচিতে থাকা সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে সোমবারের বৈঠকে বিশেষ কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। দুটো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি, অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। অন্যদিকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার এবং কো চেয়ারম্যান ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার
দফতর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, দলের গঠনতন্ত্রের ক্ষমতা বলে মুজিবুল হক চন্নুকে জাতীয় পার্টির মহাসচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় মহাসচিব করা হয়েছে শামীম হায়দার পাটোয়ারিকে। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। দর্শক, করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে সবসময় হাত স্যানিটাইজেশন করুন, সুরক্ষিত থাকুন। এবারে খেলার খবর। ভুটানের ক্লাব পারো এফসির ক্যাম্পে যোগ দিতে ভুটানে পৌঁছেছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার ঋতুপর্ণা ও মনিকা চাকমা। মিয়ানমার থেকে বাংলাদেশ নারী ফুটবল দল রোববার দিবাগত রাত 2:45 ঢাকায় পৌঁছায়। রাত 3:15 হাতিরঝিলে পূর্ব নির্ধারিত নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। 1.5 ঘন্টার অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতুপর্ণা ও মনিকাও বাফুফে ভবনে যান। ঘণ্টা 2 বিশ্রামের পর ভুটানের ফ্লাইট ধরতে আবার এয়ারপোর্টে ছুটতে হয়েছে তাদের। মূলত এই কারণেই ঋতুপর্ণা ও মনিকাদের গতকাল রাতেই সংবর্ধনা দেয় বাফুফে। পরিশ্রমের ফল আসতে শুরু করেছে বলে জানালেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। নিউজ 24-এর সাথে আলাপকালে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। ফেডারেশনের মসনদে থাকুক আর না থাকুক, এভাবে প্রক্রিয়া মেনে কাজ করলে বিশ্বকাপেও দেখা যাবে বাংলাদেশকে। এখন একটি মধুর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পুরুষ দল কিংবা নারী দল ফুটবল নিয়ে একটি উন্মাদনা তৈরি হয়েছে। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। তিনি রয়েছেন নিউজ 24-এর সঙ্গে। বাংলাদেশ ফুটবল দিন দিন এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি হাতিরঝিলে এমন আয়োজন, সেটির জন্য আপনারা কতটা পরিশ্রম করেছেন? আমরা জয় করব, আমরা টুর্নামেন্ট জিতবো, আমরা ইনশাল্লাহ আরও ধাপে ধাপে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাব। তো আমি ধারাবাহিকভাবে মনে করি এটা আমাদের বর্তমান বাংলাদেশের এবং বর্তমান ফেডারেশনের যেই কষ্টটা ত্যাগ স্বীকার করছে এটারই ফলাফল। বিশেষ করে আমাদের প্লেয়াররা যে ভূমিকা পালন করতেছে, নারী এবং পুরুষ, তাদেরই এটা আজকে ফলাফল আমরা পাচ্ছি। আপনার ফুটবল, আপনি বিশেষ করে দায়িত্ব নেবেন, ফুটবলটা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, মানুষের আলোচনার মধ্যে আছে, মানুষের মুখে মুখে আছে। এটা নিয়ে আপনি কিভাবে কাজ করেছেন, এটা নিয়ে এখন নিজের কাছে কেমন লাগে? না, আমি একা কোনো বিষয় না, পুরো বাংলাদেশের যত প্রতিষ্ঠানগুলি আছে, পুরো বাংলাদেশের ফ্যান বেসগুলি আছে, ক্লাব স্পেশালি কর্মকর্তা কর্তৃপক্ষ যারা আছেন, সবার মিলিত চেষ্টা এটা। তো আজকে প্রমাণ করা হচ্ছে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি তাহলে সব কিছুই সম্ভব। আপনি দায়িত্ব থাকা অবস্থা আমরা ফাইনালে বিশ্বকাপের মূল পর্ব পুরুষ বলি নারী বলি কোনো দলকে দেখতে পারবো? আমি দায়িত্ব থাকি বা না থাকি বড় বিষয় না। আমাদের প্লেয়াররা যদি ভালো খেলে, প্লেয়ারদেরকে যদি আমরা ভালো রাখি, প্লেয়ারদের প্রশিক্ষণ যদি কন্টিনিউয়াস থাকে, ওনারাই আমাদেরকে বিশ্বকাপে নিয়ে যাবে। প্রশ্ন, রাতে করা হচ্ছে, ওটা অনেক আলোচনা হচ্ছে, রাত 8টার সময় কি জন্য? পরদিনও করা যেত কিনা, অথবা সকালবেলা করা যেত কিনা? এটা না আপনার মন্তব্যটা? এটা আমার নো কমেন্ট। যারা মন্তব্য করছেন তাদেরকে প্রশ্ন করেন। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। তিনি ফুটবলের দায়িত্ব নিয়ে ফুটবলের যে মোড়টা ঘুরিয়ে দিয়েছেন সেটা অব্যাহত রাখতে চান। ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল, পুরুষ বলে নারী ফুটবল বলে যে ভালো করে, সেই দায়িত্ব তার রয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, হাতিরঝিল, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।